বিনয় হাতে একটা ছিপ নিয়ে এগিয়ে চলেছে ইছাপুরের পুরনো কবরস্থানটার দিকে। কদিন ধরে কিছু চুরি করাও হয়নি, হাতে টাকা পয়সাও নেই, আবার খেয়েও বাঁচতে হবে। ইছাপুরের পুরনো কবরস্থানের পাশের দিঘিটায় এখন শেষ ভরসা। শুনেছি ওখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, তবে লোকে নাকি বলে ওই দিঘিটা ভালো নয়। কেউ ওখানে মাছ ধরা তো দূরের কথা, ওই পথ দিয়েও যায় না। আমি এখানে নতুন এসেছি, এতে আমার সুবিধাই হয়েছে, কেউ না আসলেই ভালো। এক সময় দিঘির কাছে উপস্থিত হলো। পাশেই দেখা যাচ্ছে পুরনো কবরস্থান। কালো দিঘির জল এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে আছে। দিঘিটা তো আকারও বেশ বড়, এতটা বড় ভাবিনি তো। বিনয়ের শরীরটা অজান্তেই কেমন একটা শিউরে উঠল। জায়গাটা সত্যিই ভীষণ গা ছমছমে। না, অত ভেবে লাভ নেই, কাজটা চটপট সেরে ফেলি। বিনয় দিঘির এক পাশে বসে লম্বা ছিপটাতে পিঁপড়ের ডিমের টোপ লাগিয়ে জলে ফেলে দিল। বেশ কিছু সময় সব কিছু চুপচাপ। হঠাৎ কবরস্থানের ভেতর দিয়ে একটা জোরালো হাওয়া বয়ে গেল। কিছু কালো ছায়া কবরস্থানের ভিতর মিলিয়ে গেল। রাতের গভীরে তারাও জেগে উঠেছিল, কিন্তু কিছু একটার ভয়ে তারাও কবরস্থানের ভেতরে ফিরে গেছে। ছিপটা নড়ে উঠছে মাঝে মাঝে, মাছটা মনে হয় টোপটা ঠিক মতো খাচ্ছে না। দিঘির মাঝখানে জলটা নিজে থেকেই যেন কেঁপে উঠল। বড় মাছ খাবি খেলো মনে হচ্ছে। আরে আরে, ওই তো ছিপে বড় মাছই বেঁধেছে, ছিপটা কেমন জোরে জোরে নড়ছে। বিনয় ছিপটা ধীরে ধীরে ওপরের দিকে টানতে লাগলো। কিছু কালো একটা জিনিস জলের ওপরে একবার উঠেই আবার জলের নিচে মিলিয়ে গেল, আর সাথেই জলের নিচ থেকে কানে এলো একটা বিকট শব্দ। কে কে ওখানে? কিন্তু কেউ কোথাও নেই। হ্যাঁ, পাশের জঙ্গল থেকে শিয়ালের আওয়াজ মনে হচ্ছে। মাছটা তুলি, বড় কাতলা মাছ ছিপে লেগেছে মনে হচ্ছে। জল থেকে মাছটা তুলতেই দেখল কাতলা মাছের পিছনের অংশটা যেন কেউ খুবলে খুবলে খেয়ে নিয়েছে। তখনও টপ টপ করে রক্ত পড়ছে। এত বড় কাতলা মাছটার অর্ধেকটা খেয়ে নিতে পারে এত অল্প সময়ে, তাহলে নিশ্চয় এর থেকেও বড় মাছ এই দিঘিতেই আছে। বিনয় এইসব কথাই ভাবছে, তখনই জলটা আবার কেঁপে উঠল। দাঁড়া, তবে দেখাচ্ছি মজা। এই বলে বিনয় জলে আবার ছিপ ফেলতে যাচ্ছে, অমনি জলের ভেতর থেকে অর্ধেক খাওয়া মাছ ওর পাশে এসে পড়ল। হ্যাঁ হ্যাঁ, এ কি? কে কে আছে ওখানে? বিনয়ের হাত থেকে ছিপটা পড়ে যায়। এবার সত্যি সে অবাক হওয়ার থেকে ভয় পায় বেশি। জলের নিচ থেকে আরো জোরে আওয়াজটা কানে আসে। এখান থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, এখানে থাকলে নিশ্চয়ই একটা বিপদ হয়ে যাবে। বিনয় আর সময় নষ্ট না করে দিঘির পাড় থেকে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কবরস্থান থেকে কালো ছায়াগুলো বেরিয়ে এসে বিনয়কে ঘেরাও করে রাখে। কি? কে 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 তোমরা? আমি আমি আর এই দিঘির কাছে কখনো আসবো না, আমাকে ছেড়ে দাও। বিনয় খেয়াল করলো না, তবে একটা ভয়ঙ্কর মূর্তি ধীরে ধীরে জলের ভেতর থেকে বেরিয়ে আসে।
শরীর থেকে টপ টপ করে জল পড়ছে। একটা পচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক বিনয়ের পেছনেই দাঁড়ালো সেই ভয়ঙ্কর মূর্তিটা। তখনই কালো ছায়াগুলো সরে যেতে থাকে পেছনের দিকে। তীব্র পচা বোটকা গন্ধ আর একটা গোঙানির আওয়াজে বিনয় পেছনে তাকাতেই শরীর নিমেষে ঠান্ডা হয়ে যায়। এতটা বীভৎস ভয়ঙ্কর চেহারা আগেও কখনো দেখেনি। হ্যাঁ, কি কি এটা? ওরে বাবারে, কি ভয়ঙ্কর! ভয়ে সে পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না। ভয়ঙ্কর চেহারাটা হাত বাড়িয়ে গলাটাকে শরীর থেকে এক নিমেষে আলাদা করে দেয়। ধরহীন শরীরটা টলতে টলতে কিছুটা যাওয়ার পর ধপ করে মাটিতে পড়ে যায়। তারপর সেই ভয়ঙ্কর চেহারাটি ধরটাকে হাতে করে নিয়ে দিঘির জলের নিচে নেমে যায়। আবার সব শান্ত হয়ে যায়। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা কয়েক মুহূর্ত আগেই হয়েছে তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। কাছের জঙ্গল থেকে একটা শিয়াল ডেকে ওঠে, যেন সেও জানে দিঘির পাড়ে কবরস্থান রাতের বেলা কতটা ভয়ঙ্কর। শৈল মুখ কালো করে বাড়িতে ঢুকে গিন্নি মণিকে বলল, স্নানটা করে আসি বুঝলে, কিছু খাবার বাড়ো তুমি। সকাল থেকেই কিছু অন্ন পেটে পড়ে নাই, ভীষণ ক্ষুধা পেয়েছে। তুমি আসো, আমি অত সময় খাবার বাড়ছি। শৈল স্নান করে এসে দেখে গিন্নি গরম ভাত, ডাল আর মাছ বেড়ে রেখেছে। ডাল ভাত দিয়ে খেয়ে নেব, মাছ খেতে ইচ্ছে করছে না গো। তুমিও খেতে বসে পড়ো, আমি না খেলে তো আবার তুমিও খাবে না। উফ, কী সব বাজে নিয়ম। আচ্ছা, সে হবে ক্ষণ। আগে বলো, রহিম ভাইয়ের বাবার কি অবস্থা? আর অবস্থা, ডাক্তার তো রহিমের বাবাকে বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। তাই নাকি? এখন তাহলে বাড়িতেই আছে? হ্যাঁ, বাড়িতেই আছে। শহরের হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসতে হলো, তার জন্যই তো দেরি হয়ে গেল। ডাক্তার জবাব দিয়েছে আর বেশি সময় নেই ওনার হাতে। তাই বন্ধু রহিমকে বলেই এলাম, মনকে শক্ত কর। সত্যিই শুনে খুব খারাপ লাগলো। অবশ্য অমন মরণ ব্যাধি তো সারেও না। শৈল আর মণি খাবার খেয়ে সবেমাত্র বিছানাতে শুয়েছে, তখনই দরজাতে টোকা পড়ে। শৈল, শৈল! রহিমের গলা তো! যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে মনে হয়। শৈল দরজা খুলে দেখে চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধু রহিম। আব্বা নেই বন্ধু? সে কি, ভেঙে পড়িস না বন্ধু, এটা তো জানাই ছিল। চল চল, আর দেরি নয়। দাদা, মনকে শক্ত করুন। আপনার বউ আর মেয়ের জন্য আপনাকে ঠিক থাকতেই হবে। হ্যাঁ বৌদি, ঠিক বলেছেন। ওদের জন্য আমাকে শক্ত থাকতেই হবে। আব্বাও ভীষণ কষ্ট পাচ্ছিল। গিন্নি, আমি এলাম, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো। রহিমের বাবার শেষকৃত্য করে তারপর ফিরব। রহিম, শৈল সহ গ্রামের আরও দুজন মৃতদেহ নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। রাত তো অনেক গভীর। নৌকার ঘাটে গিয়ে মদন মাঝিকে ডেকে তুলতে হবে, তারপর নৌকা করে যেতে হবে দেবীতলার কবরস্থানে। বেশ কিছু সময় হাঁটার পরে সবাই উপস্থিত হলো নদীর ঘাটে। মদনদা, ও মদনদা, একবার বাইরে বেরো, ভীষণ দরকার আছে। দেবীতলার ঘাটে যেতে হবে। বেশ কবার ডাকার পর চোখ কচলাতে কচলাতে দরজা খুলল মদন মাঝি, হাতে প্লাস্টার করা। আসলে বাবু, কাল সকালেই নদীর ঘাটে পা পিছলে পড়ে হাতটা ভেঙে যায়। আমি তো যেতে পারবো নি বাবু,
না হলে আমাকে বলতে হতো না। এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। এখন তাহলে উপায় কি? মৃতদেহ তো সারা রাত রাখা যাবে না। রহিম, শৈল সহ আরও দুজন বেশ চিন্তাতে পড়ে যায়। সবার আলোচনার পর স্থির হলো ইছাপুরের কবরস্থানে যাওয়া হবে। শুনেছি ওই কবরস্থানটা নাকি খুব একটা ভালো নয়। রাতের বেলাতে ওই কবরস্থানে কেউ যায় না। রহিম আর শৈলর সাথে আসা গ্রামের আরও দুটি মানুষের একই মতামত ছিল, কিন্তু মৃতদেহ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সেটাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া ভীষণ অমঙ্গলের। তাই সব শেষে ঠিক হলো ইছাপুরের পুরনো কবরস্থানেই যাওয়া হবে। অনেকটা পথ মৃতদেহ কাঁধে নিয়ে যখন সবাই ইছাপুরের কবরস্থানে পৌঁছালো, তখন রাত ৩টে। কবরস্থানের চারপাশ অতিরিক্ত পরিমাণে নিঝুম। কিছু দূরেই দেখা যাচ্ছে সেই কালো জলের দিঘিটা। ওই তো একটা চালা ঘর দেখা যাচ্ছে, ওটার নিচেই নিশ্চয়ই মৃতদেহ রাখতে হয়। চলো, ওখানে চলো। সকলে মৃতদেহ নিয়ে সেই চালাটির নিচেই গেল। আকাশের অবস্থা দেখছো তো, খুব একটা ভালো নয়। যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হতে পারে। চটপট গিয়ে গোড় দেওয়ার লোককে নিয়ে আসতে হবে। কবরস্থানেই কোথাও তার ঘর আছে নিশ্চয়ই। রহিম, তুমি আর বশির মৃতদেহের সাথেই থাকো। আমি আর কুদ্দুস গোড় দেওয়ার লোকটাকে ডেকে আনছি। আচ্ছা। শৈল আর বশির চলে গেলে রয়ে গেল রহিম আর কুদ্দুস। হয়তো জীবন্ত মানুষের রক্তের টাটকা গন্ধ পেয়েই কবরস্থানের পাশের দিঘির জলটা কেঁপে উঠল। সে বুঝতে পারে আজকে রাতে ভালো শিকার পাওয়া যাবে। কালো জলের দিঘি থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর চেহারাটি। শরীর থেকে টপ টপ করে জল পড়ছে, আর একটা পচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কালো বিভৎস চেহারাটা কবরস্থানের ভিতর ঢুকে এগিয়ে যাচ্ছে রহিমদের দিকে। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, ওটা নিশ্চয়ই যে গোড় দেয় তারই ঘর হবে। দরজাটা একবার খুলুন, খুব দরকার আছে। কবার ডাকাডাকির পরে একটা লোক সামান্য দরজা খুলে কেমন যেন আতঙ্ক ভরা চোখে শৈল আর অন্য লোকটির দিকে চেয়ে রইল, যেন সে মানুষ নয়, অন্য কাউকে ভাবছে। আমরা ইছাপুর গ্রাম থেকে আসছি, একটা মৃতদেহ গোড় দিতে হবে। যদি চলেন তো খুব উপকার হয়। চলে যাও এখান থেকে, ও জেগে উঠবে, ও জেগে উঠবে রক্তের গন্ধ পেলে, সব মরবে। চলে যাও বলছি, চলে যাও। বলেই দড়াম করে দরজা বন্ধ করে দিল। এ কি, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? শুনছেন? কি আজগবি মানুষ রে বাবা। এ তো আচ্ছা বিপদ হলো। এখন কি করা যায়? ভোর হতে যদিও বেশি বাকি নেই, তাহলে সেই অবধি অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। চলো রহিমদের কাছে ফিরে যাই। আরও কবার ডাকলেও আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কালো ছায়াটি রহিম, কুদ্দুস আর মৃতদেহ থেকে কিছুটা দূরে এসে দাঁড়ায়। কে কে ওখানে? শৈল? গোড় দেওয়ার লোক পাওয়া গেল? এ কি, তুই চুপ কেন? কোনো উত্তর দিচ্ছিস না যে? গন্ধটা আরও বেড়ে গেছে তত সময়ে। কবরস্থান একদম শান্ত। কুদ্দুস হাতের টর্চটা অন্ধকারের দিকে মারল, আর যা দেখল তাতে তাদের রক্ত নিমেষে হিম শীতল বরফে পরিণত হলো। এ কি ভয়ঙ্কর চেহারা! এ যে কোনো মানুষ নয় তা তাদের বুঝতে অসুবিধা রইল না। এ কি, এটা কি? এটা তো মানুষ নয়। মূর্তিটি এগিয়ে আসতে থাকে ওদের দিকে। দুজন আর চুপ থাকতে পারল না।
চালার ঘরটি থেকে বেরিয়ে ছুটতে শুরু করলো। বীভৎস চেহারাটা রহিমের বাবার মৃতদেহটির কাছে এসে কিছু সময় চুপ করে দাঁড়ায়, নিচু হয়ে মৃতদেহটির শরীরের গন্ধ শুকে। গলার আওয়াজ শুনেই বোঝা গেল তার মৃতদেহ নয়, জীবন্ত মানুষ দরকার। সেখান থেকে বেরিয়ে যেদিকে রহিমরা ছুটেছে সেদিকে যাই। কি ভয়ঙ্কর দেখতে! দুজনে খেয়াল করলো না পিছন থেকে দুটো হাত বেরিয়ে এসে দুজনের পা চেপে ধরে। কি এসব কি হচ্ছে? হ্যাঁ, আরও দেখে সামনের দিক থেকে সেই বীভৎস ভয়ঙ্কর চেহারাটি তাদের কাছেই আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই ওদের একদম কাছে এসে শরীরের গন্ধ শুকে। গলা থেকে একটা কর্কশ আওয়াজ করে দুজনের গলা চেপে ধরে। আমাদের ছেড়ে দাও! কে কে তুমি? চিৎকার করতে থাকে তারা। ধীরে ধীরে দুজনের শ্বাস বন্ধ হয়ে আসে। ওদের চিৎকার শুনে শৈল আর বশির সেখানে চলে আসে। এ কি দেখছি? তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে হবে। এইসব দৃশ্য দেখে বশির ভয়ে অজ্ঞান হয়ে যায়। শৈল সাহস করে মশাল জ্বালিয়ে এগিয়ে যায়, আর আগুন দেখে হাত দুটো ওদের পা ছেড়ে কবরস্থানে মিলিয়ে যায়। আর ভয়ঙ্কর চেহারাটি তাদের ছেড়ে দিয়ে দিঘির দিকে চলে যায়। শৈল দৌড়ে এসে দুজনকে ধরে। কোনো অশুভ শক্তি আগুনের কাছে টিকতে পারে না। কবরস্থানে যাচ্ছি জেনে লাইটারটা সঙ্গেই রেখেছিলাম, আর গাছের ডাল থাকাতে মশালটাও জ্বালানো গেল। কিন্তু কিন্তু ওগুলো কি ছিল? ওগুলো অশুভ শক্তি ছিল। ভোর হতে আর অল্প কিছু সময় আছে, তত সময়ে আমাদের একসাথে এই মশালটা নিয়েই থাকতে হবে। কিছু সময়ের মধ্যে ভোরের আলো ফুটে উঠল। যে বয়স্ক লোকটি দরজা বন্ধ করে দিয়েছিল তার থেকে সবাই জানল রাতে এই কবরস্থানে কোনো কবর দেওয়া হয় না। এমনকি আমি নিজেও রাতের পর ঘর থেকে বের হয় না। ওই ভয়ঙ্কর চেহারাটি হলো পাণ্ডুব্বা। আজ থেকে বেশ কয়েক বছর আগে একজন এই দিঘির জলে ডুবে আত্মহত্যা করে, আর তখন থেকেই তার আত্মা ওখানেই থাকে। রাতে জীবন্ত মানুষের রক্তের গন্ধ পেলেই সে জল থেকে বেরিয়ে এসে ভীষণ কষ্ট দিয়ে সেই মানুষটাকে মেরে ফেলে। তাই রাতের বেলা কেউ এই কবরস্থানে আর বিশেষত দিঘির দিকে যায় না, আর ভুলে সেখানে গেলেই নিশ্চিত মৃত্যু। তবে তোমাদের ভাগ্য ভালো, তোমাদের কারও কিছু হয়নি। সব শুনে আর কারো মুখে কোনো ভাষা থাকে না। রহিমের বাবার মৃতদেহ কবর দিয়ে যে যার বাড়িতে ফিরে আসে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।